আসসালামু আলাইকুম। এক গেমিং কোম্পানির এমপ্লয়ি হরর গেম তৈরি করার জন্য শহরের এমন এক পরিত্যক্ত বাড়িতে যায়, যার সাথে জড়িয়ে রয়েছে এক অজানা খুনের রহস্য। সেই বাড়ি থেকে তারা এক মাটির পুতুল তুলে আনে এবং অদ্ভুতভাবে যারা এই পুতুলটা এনেছিল তারা এক এক করে মারা যেতে শুরু করে। এখন এই সকল কিছু না জানা কোম্পানির আরেকজন এমপ্লয়ি তার বাড়িতে পুতুলটাকে নিয়ে আসলে তাদের পরিবারে ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করে। এখন তারা কি পারবে এই অশুভ শক্তিদের হাত থেকে নিজেদের রক্ষা করতে? আর কেনই বা ওই পুতুলটি অভিশপ্ত হয়েছিল? জানতে হলে দেখতে হবে আজকের এই তাইওয়ানিজ মুভি মার্ট বনের এক্সপ্লেনেশন। তাই আর দেরি না করে এখনই চলে যাওয়া যাক মুভির গল্পে। মুভির শুরুতে আমাদেরকে ড্রিমল্যান্ড এন্টারটেইনমেন্ট নামের একটা ভিআর গেমিং কোম্পানিকে দেখানো হয়। তারা নতুন হরর গেমের ওপর কাজ করছে। তাই কোম্পানির দুই কর্মী আই এবং চ্যাংকে পাঠানো হয়েছে তাইওয়ানের এক পরিত্যক্ত অভিশপ্ত বাড়ি 3D ম্যাপিং এর কাজ করতে, যাতে এই পরিবেশটাকে তাদের গেমে 3D ভিজুয়াল ম্যাপে ব্যবহার করা যেতে পারে। বাড়িটা কন্ট্রোভার্সিয়াল হওয়া সত্ত্বেও কোম্পানি নিজ দায়িত্বে লোকেশনটি বেছে নিয়েছিল। আইয়ের মনের ভেতরে কেমন যেন এক অজানা আতঙ্ক ধীরে ধীরে বাসা বাঁধছে। প্রথম তলায় পা রাখার আগেই কোনো এক অদৃশ্য শক্তির প্রভাবে দেওয়ালের ঝুলানো সেই বাড়ির পুরনো মালিকদের একটা ফ্যামিলি ছবি নিচে পড়ে যায়। সেই ভাঙা ফ্রেমে স্পষ্ট দেখা যায় বাড়ির প্রাক্তন মালকিন এবং তার স্বামীর ছবি। এই বাড়ির ইতিহাস খুবই ভয়ানক। জানা যায় এই মহিলার স্বামী কোনো এক অশুভ প্রেতাত্মার বশবর্তী হয়ে পুরো পরিবারকে অত্যন্ত নির্মমভাবে শেষ করেছিল। কিন্তু সবথেকে অদ্ভুত ব্যাপার হলো তার স্ত্রীর মৃতদেহ আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। আর ঠিক এই অজানা রহস্যের উপর ভিত্তি করেই তৈরি হচ্ছিল তাদের গেমের ভিজুয়াল। সেই নিখোঁজ মহিলা পেশায় ছিলেন একজন শিল্পী, যিনি মাটি দিয়ে বিভিন্ন পাত্র এবং পুতুল তৈরি করতেন। সাথে পুরনো জিনিস রেস্টোরেশনের কাজেও তার ছিল বিশেষ দক্ষতা। ম্যাপিংয়ের শেষ অংশটুকু ছিল সেই নিখোঁজ মহিলার স্টুডিও। সেইখানে স্ক্যান সেট করে তারা নিজেদের কাজ শুরু করতেই যাচ্ছিল, ঠিক তখনই স্টুডিওর এক কোণে রাখা মাটির জিনিসপত্র আর পুরনো একটি বড় চুল্লির দিকে চ্যাংয়ের নজর যায়, যেখানে মাটির পুতুলগুলোকে শক্ত করার জন্য পোড়ানো হতো। চুল্লির ভেতর থেকে চ্যাং একটা অদ্ভুত মাটির পুতুল খুঁজে পায় এবং আইকে বলে সেটাকেও স্ক্যান করতে। কিন্তু পুরনো প্রবাদ আছে জানেন তো, অভিশপ্ত জায়গায় কোনো কিছুতেই হাত দেওয়া উচিত নয়। তখনই আইয়ের কানে ফিসফিস করে ভেসে আসে এক মহিলার কণ্ঠস্বর। সে বলে পুতুলটা যথাস্থানে রেখে দাও। এই শব্দে আই চমকে ওঠে এবং তার হাত থেকে পুতুলটা নিচে পড়ে যায়। ফলে পুতুলের পেছনে থাকা বিশেষ চিহ্ন নষ্ট হয়ে যায়। পুতুলটার একটা অংশ ভেঙে যেতেই আই ভয়ে সেখান থেকে পালাতে গেলে এক অশুভ শক্তি তাকে বাধা দেয়, যার ফলে একটা ভারী সেলফ তার ওপর পড়ে যায়। ফলে আইয়ের মাথা ফেটে যায় এবং তার রক্ত গড়িয়ে সেই ভাঙা পুতুলটার গায়ে লাগতেই পুতুলটা সেই রক্ত শুষে নেয়। রক্তের স্পর্শ লাগতেই আইকে এক অশুভ শক্তি প্রসেস করে নেয়। ওর চোখের দৃষ্টি বদলে যায় এবং সে চ্যাংকে মারতে এগিয়ে আসে। তখনই চ্যাং ভয়ে দৌড়াতে গেলে সেই বাড়ির অশুভ শক্তি চ্যাংকে আছড়ে ফেলে দিয়ে একটানে নিয়ে যায় অন্ধকার চুল্লির ভেতরে। এরপর সেই স্ক্যানার পুরো বাড়িসহ স্টুডিও এবং রক্তমাখা মাটির পুতুলটার অটো স্ক্যান করে নেয়। এই ঘটনার পর আমরা পরিচিত হই সুচান এবং তার গর্ভবতী স্ত্রী মুহার সাথে। সুচান একই গেমিং কোম্পানিতে কাজ করে, যারা ওই অভিশপ্ত বাড়িটির ম্যাপিং করছিল। অন্যদিকে তার স্ত্রী মুহা প্রাচীন জিনিসপত্র রেস্টোরেশনের কাজ করে। গর্ভাবস্থায়ও সে একটা প্রজেক্টে কাজ চালিয়ে যাচ্ছিল, যদিও এ সময় তার কাজ করা উচিত নয়, কিন্তু সংসারের আর্থিক অভাব মেটানোর তাগিদে সে এই কাজ নিয়েছে। সুচান জানায় সে একটা ফ্যামিলি বন্ডিং ভিআর প্রোগ্রাম তৈরি করছে এবং এই প্রজেক্টটা অ্যাপ্রুভ হলেই তার প্রমোশন হবে, যার টাকায় সে তার সন্তানকে ভালো স্কুলে পাঠাতে পারবে। এখন দুপুর দুটোয় মুহার রুটিন চেক আপের জন্য ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল। সুচান তাকে কথা দেয় যে সে ঠিক সময় ফিরে আসবে এবং এই বলে সে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যায়। কিন্তু অফিসে গিয়ে সুচানকে এক চরম হতাশার সম্মুখীন হতে হয়। তার বসের তরফ থেকে তার ফ্যামিলি প্রজেক্টটা বাতিল করে দেওয়া হয়েছে। অন্যদিকে কোম্পানির সেক্রেটারি সিয়া এবং শাহ ভীষণ চিন্তায় রয়েছে, কারণ আই আজকে কাজে আসেনি এবং সে কারোর ফোনও ধরছে না।
সবথেকে চিন্তার বিষয় হলো গেমের ইনভেস্টররা তাদের বসকে সমানে ফোন করে যাচ্ছিল, কারণ আজই তাদের গেমের ডেমো দেখানোর কথা। ঠিক সেই সময় আই অফিসে এসে উপস্থিত হয়, কিন্তু তাকে দেখে মনে হচ্ছিল যেন সে কোনো কিছুর দ্বারা প্রজেস্ট। তার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ, সে কোনো কথা বলতে পারছিল না। পরিস্থিতি সামাল দিতে না পেরে বস বিরক্ত হয়ে গেমের বক্সটা তুলে নিয়ে ডেমোর জন্য চলে গেলে সিঁড়ির উপর কালো তরলের পায়ের ছাপ দেখা যায়। এই কালো তরল পায়ের ছাপগুলো স্পষ্ট ইঙ্গিত দিচ্ছিল যে আয়ের সঙ্গে কিছু তো একটা হয়েছে। এখন ইনভেস্টরদের সামনে গেমের ডেমো প্রজেক্ট দেখানোর পুরো দায়িত্ব এসে পড়ে সুচেনের কাঁধে। সুচেন তাদেরকে বোঝাতে শুরু করে যে এই গেমটা মূলত বিখ্যাত সু ফ্যামিলি কেসের উপর ভিত্তি করেই তৈরি। সে আত্মবিশ্বাসের সাথে বলে যে গেমটা সুপারহিট হবে, কারণ এতে সেই নিখোঁজ স্ত্রীর গল্প রয়েছে যার বডি আজ অবধি পাওয়া যায়নি। কিন্তু আয়ের অবস্থা সত্যি খুব খারাপ, তাকে শেষে হসপিটালেই অ্যাডমিট করাতে হয়। সে ক্রমাগত প্রলাপ করে বলছিল এসব বন্ধ করো, সে আসছে। সে বারবার অনুরোধ করছিল এই মাটির পুতুলটাকে যেন আগের জায়গায় রেখে আসা হয়। আয়ের এই শরীর খারাপের কারণে গেম ডেভেলপমেন্টের পুরো দায়িত্ব সুচেনের ওপর এসে পড়ে এবং বস ইনভেস্টরদেরকে সবকিছু বিস্তারিতভাবে জানানোর পর শেষ পর্যন্ত তারা প্রজেক্টের জন্য ইনভেস্টমেন্ট পেয়ে যায়। কাজ শেষে সুচেন গভীর অনুশোচনা নিয়ে বাড়ি ফেরে এবং মুহার কাছে ক্ষমা চায়, কারণ চেকআপের কথা দিয়েও সে আসতে পারেনি। পরিস্থিতি সামাল দিতে সে মুহার জন্য তার প্রিয় খাবার কিনে এনেছিল এবং নিজেই সে রান্না করে দেয় এবং তারা একসাথে খাবার খেতে বসে। মুহার মনে একটা গভীর অভিমান জমেছিল। সে অনুভব করত যে সুচেন শারীরিকভাবে তার পাশে থাকলেও মেন্টালি তাদের মধ্যে একটা দূরত্ব রয়ে গিয়েছে। কিন্তু সুচেন আর কি করে বোঝায় যে তার সন্তানের একটা সুন্দর ভবিষ্যতের জন্যই সে দিনরাত এক করে খাটছে। যাই হোক, রাত নামলে আমরা দেখি সুচেন অফিস থেকে সেই অভিশপ্ত মাটির পুতুলটা সহ ম্যাপিংয়ের সমস্ত ভিডিও নিজের বাড়িতে নিয়ে এসেছে। পরদিন অফিসে সুচেন সেই অভিশপ্ত বাড়ির মালকিন লিউসিনের অতীত নিয়ে রিসার্চ করলে জানতে পারে লিউসিন সাধারণ মাটি দিয়ে পুতুল বানাতো না, সে ব্যবহার করত গোরস্থানের মাটি। তার একটা অদ্ভুত বিশ্বাস ছিল যে মাটিরও প্রাণ আছে এবং কবরের সেই মাটির সাথে জড়িয়ে থাকে প্রতিটা মানুষের ভাবনা এবং অপূর্ণ স্বপ্ন। লিউসেন সে মাটিকে নতুন আকার দেওয়ার সময় মনে করত যে সে তাদের স্বপ্ন বাস্তবায়ন করছে। সুচান স্ত্রীর উপর সর্বদা নজর রাখার জন্য সে তাদের বসার ঘরে একটা সেন্সর ক্যামেরা আর স্পিকার বসিয়েছে। তার উদ্দেশ্য ছিল কাজের ফাঁকেও মোহাকে অনুভব করা এবং মাঝে মধ্যে তাকে চমকে দিয়ে আনন্দ দেওয়া। বাড়ি ফিরে সুচেন যখন ক্যামেরার ফুটেজ দেখছিল তখন সে মোহাকে রেস্টোরেশনের কাজ করতে দেখে। সে তাকে বিশ্রাম নিতে বলে, কিন্তু হঠাৎ পাশ থেকে মোহা তার সামনে এসে দাঁড়ালে সে চমকে ওঠে এবং মোহা মুহূর্তের মধ্যে এক পৈশাচিক বীভৎস রূপ ধারণ করে। কিন্তু দেখা যায় এটা ছিল সুচেনের দুঃস্বপ্ন। অন্যদিকে সুচেন লিউসিন সম্পর্কে রিসার্চ করতে গিয়ে একটা অদ্ভুত মিল খুঁজে পায়। সে জানতে পারে লিউসিন আর তার স্ত্রী একই কলেজে পড়তো এবং লিউসিন ছিল তার সিনিয়র। মোহা এমনিতেই আবেগপ্রবণ, তাই লিউসিন ও তার পরিবারের এই মর্মান্তিক পরিণতি তাকে আরও বিষণ্ণ করে তোলে। সুচেন তাকে সামলানোর চেষ্টা করে। এক অজানা আশঙ্কায় মোহা সুচেনকে প্রমিস করতে বলে যদি কখনো কোনো বিপদ আসে তবে যেন সে সবার আগে তাদের সন্তানকে বাঁচায়। কিন্তু সুচান তাকে কথা দেয় যে সে মা এবং সন্তান দুজনকেই রক্ষা করবে। আজ রাতের অন্ধকার নামতেই ঘরের ভেতরের পরিবেশটা বদলে যায়। এসির তাপমাত্রা অস্বাভাবিকভাবে নিচ থেকেই বাড়তে থাকে। তখনই ঘরের স্লাইডিং দরজাটা নিজে থেকেই খুলে যাওয়ার সাথে সাথে মোহার ঘুম ভেঙে যায়। সে তৃষ্ণা মেটানোর জন্য বাহিরে গেলে তার নজর পড়ে কাপড়ে থাকা সেই অভিশপ্ত মাটির পুতুলটার দিকে। সে ওইটার উপর থেকে কাপড় সরাতে গেলে তখনই তার গর্ভের সন্তান যেন বিপদের আঁচ পেয়ে পেটের ভেতর লাথি মারলে সে থেমে যায়। এরপর সে তৃষ্ণা মেটাতে গেলে কিছু একটার আওয়াজ শুনে পুনরায় সেন্সর চেক করতে গেলে হঠাৎই সেন্সর অন্যদিকে ঘুরে যায়, যেন সে ঘরে অন্য কারোর উপস্থিতি টের পেয়েছে। তখনই স্টুডিওর ভেতরে দেখা যায় এক মহিলার ছায়ামূর্তি। এক অদৃশ্য শক্তি যেন মোহাকে পুতুলের দিকে টানছে। কাপড় সরিয়ে পুতুলটাকে দেখতে গেলে হঠাৎই পেছন থেকে কেউ নাম ধরে ডাক দিলে সেই পুতুলের ভাঙা অংশে লেগে মোহার আঙুল কেটে যায়। তাজা রক্ত গিয়ে লাগে সে পুতুলটার গায়ে। রক্তের স্বাদ পেতেই পুতুলের ভেতরের অশুভ শক্তি মোহাকে বশে করে নেয়, ঠিক যেমনটা হয়েছিল আয়ের সাথে।
সকালে ঘুম থেকে উঠে সুচেন ডাইনিং টেবিলে মোহাকে এক অদ্ভুত ঘোরের মধ্যে বসে থাকতে দেখে। ওর স্বভাব আজ একটু অন্যরকম লাগছে, কিছুটা খিটখিটে। সব থেকে অদ্ভুত ছিল মোহার খাবারের প্লেট। সে ডালের সাথে লিভার খাওয়া কখনোই পছন্দ করতো না, কিন্তু আজ সেটাই তৃপ্তি করে খাচ্ছিল। তবে সুচেন তাকে ডাক দিলে মোহার হুঁশ ফিরতেই সে বমি করতে শুরু করে, এবং এরই সাথে দেখা যায় একটু আগেই সে রান্নাঘরে কাঁচা লিভার খেয়েছে। মোহা বুঝতে পারছিল না যে তার সাথে কি হচ্ছে। তার মানসিক স্থিতি ধীরে ধীরে ভেঙে পড়ছিল। সে ওষুধ খেয়ে যখন পানির গ্লাসটা নামিয়ে রাখে, তখন দেখা যায় পানির মধ্যে ভাসছে কবরস্থানের মাটি। সুচেন লিউসিনের ব্যাপারটা আরও রিসার্চ করতে ওর বোন লিউবিয়ানের আর্ট গ্যালারিতে যায়, যেখানে গিয়ে সে জানতে পারে লিউসিন প্রতিটা মাটির পুতুলের গায়ে যে চিহ্নগুলো আঁকত সেগুলো ছিল এক একটা মন্ত্র বা তালিস্মান। লিউসিন বিশ্বাস করত মাটিরও প্রাণ আছে, তাই তাদের আবেগ এবং এনার্জিকে এই পুতুলের ভিতরে বন্দি করতে সে এই মন্ত্রগুলো ব্যবহার করত। কেউ বলতো এটা অশুভ আত্মাকে দূরে রাখার জন্য, আবার কেউ বলতো এটা জনপ্রিয়তা পাওয়ার একটা কৌশল। সুচিন গেমের জন্য এই তথ্যগুলো ব্যবহারের অনুমতি চাইলে লিউ রাজি হয়ে যায় এই আশায় যে হয়তো এর ফলে তার বোনের নিখোঁজ হওয়ার আসল রহস্য সামনে আসবে। কিছু বিষয় পুনরায় খুঁজে দেখার জন্য সুচান আবার লিউসিনের বাড়িতে প্রবেশ করে এবং সেইখানে বিভিন্ন অলৌকিক ঘটনার সম্মুখীন হয়। একটা পর্যায়ে লিউসিনের প্রেতাত্মা সুচেনকে হন্ট করে। সে অনবরত বলছিল পুতুলটাকে আগের জায়গায় ফিরিয়ে দিতে। আতঙ্কে সুচেন ভিআর সেটটা খুলে দিলে আমরা বুঝতে পারি যে এতক্ষণ সে এটা গেম টেস্ট করছিল। সুচেন জিজ্ঞাসা করে যে মানা করা সত্ত্বেও কেন তারা গেমে লিউসিনের ছবি ব্যবহার করেছে। এইটা শুনে সিয়াও অবাক হয়ে বলে তারা লিগ্যাল নোটিসের জন্য অনেক আগেই ওর ছবি তো সরিয়ে দিয়েছে। অন্যদিকে মোহার উপরের প্রেতাত্মার প্রভাব আরও বাড়তে শুরু করেছে। স্টুডিওতে কাজ করার সময় এসির তাপমাত্রা নিজে থেকেই কেন জানি না বেড়ে যাচ্ছে। সে বিরক্ত হয়ে এসি বন্ধ করে ঘুরে আসতেই দেখে টেবিলে অন্য একটা স্ট্যাচুর জায়গায় সে পুতুলটি রয়েছে। তখন মোহা পেটে অদ্ভুত কিছু অনুভব করলে সে বেরোতে যেতেই দরজাটা বন্ধ হয়ে যায়, আর দেখা যায় পুতুলের চোখটা লাল হয়ে জ্বলে ওঠে। তখনই এক ঝটকায় আয়নার দিকে ঘুরতেই মোহা তার নিজের এক বীভৎস রূপ দেখতে পায়। সেই অশুভ শক্তি তাকে বাধ্য করে পুতুলটাকে রক্তপান করাতে। সুচেন অবশ্য ক্যামেরায় এসব দেখতে পায় না, কারণ তখন সে একটা গেমের গ্লিচ নিয়ে ব্যস্ত ছিল। আসলে স্ক্যান করার সময় বড় অদ্ভুতভাবে চুল্লির সামনের কিছু দৃশ্য গ্লিচ হয়ে গিয়েছে, যেটাকে কোনোভাবে রিস্টোর করা যাচ্ছে না। সুচেন ফাইলটা তাকে সেন্ড করতে বলে আবার কাজে মন দেয়। মোহা নিজের রক্ত আর মাটি মিশিয়ে পুতুলের ভাঙা মাথাটা জোড়া লাগিয়ে দেয় এবং মাথার পেছনে থাকা তালিস্মান অর্ধেকটা মুছে ফেলে, যেন এই প্রেতাত্মা কোনোভাবেই চাচ্ছে না যে তাকে পুনরায় বন্দি করা হোক। এরপর আমাদের এক রহস্যময় ব্যক্তিকে দেখানো হয়। সে একটা মন্দিরের মাস্টার লিয়ের থেকে কিছু তালিস্মান সংগ্রহ করছিল। মাস্টার লি তার ভবিষ্যৎ গণনা করে দেখেন যে তার সামনে এক ঘোর বিপদ অপেক্ষা করছে, কিন্তু সে যদি পবিত্র থাকে তবে এই চরম বিপদের শেষে ভালো কিছু লাভ করতে পারবে। দৃশ্য পরিবর্তিত হলে আমরা দেখতে পাই সন্ধ্যায় সুচেন বাড়ি ফেরে। ঘরের ভিতরের দৃশ্য দেখে সে শিউরে ওঠে। চারিদিক অন্ধকার। সে লক্ষ্য করে মোহা পুতুলটাকে ঠিক করে মন্ত্রটা অর্ধেক মুছে দিয়েছে। রাতে ঘুমানোর সময় মোহা সুচেনের সাথে কোনো কথা তো বলেই না, উল্টো সুচেন এসির টেম্পারেচার কমালে সে চিৎকার করে পেটে নখ দিয়ে রক্তাক্ত আঁচড় কাটতে শুরু করে। সুচেন বুঝতে পারছিল না যে গর্ভাবস্থায় এমন মুড সুইং থাকা স্বাভাবিক কিনা, তাই সে ইন্টারনেটে খুঁজতে শুরু করে। অফিসে সুচেনের বস তার এমন অবস্থা দেখে তাকে একটা তালিস্মান দেয়, যেটা তার স্ত্রী সাং মন্দির থেকে এনেছিল। উদ্দেশ্য ছিল সুচেনের পরিবার যেন সুরক্ষিত থাকে এবং ডেলিভারি যেন ভালোভাবে হয়। সুচেন আইদের ভিডিও ফুটেজগুলো চেক করার সময় পুতুলটার উপর আঁকা তালিস্মানের স্ক্রিনশট নিয়ে সেটাকে এআই দিয়ে ক্লিন করতে দিলে হঠাৎ ক্যামেরার ফুটেজে মোহাকে অদ্ভুতভাবে ওর দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। ঠিক তখনই সুচেনের ফোনে আইয়ের কল আসে। আই চরম আতঙ্কে বলে তাড়াতাড়ি একজন পুরোহিত জোগাড় করো, ওই পুতুলের মধ্যে গন্ডগোল আছে, না হলে সব শেষ হয়ে যাবে। সুচেন অবস্থা ভালো না দেখে দ্রুত আইয়ের বাড়িতে পৌঁছায়, কিন্তু সেখানে এক ভয়ানক দৃশ্য দেখা যায়। কোনো এক অশুভ শক্তির বশে আই নিজের চোখ সেলাই করছে। ঠিক একই জিনিস অন্যদিকে মোহা করছিল একটা নকল পুতুলের সাথে। আই ছটপট করতে করতে বলে পুতুলটা ফিরিয়ে দিয়ে এসো, এই মাটির পুতুলটাই সব সর্বনাশের মূল। সাথে তালিস্মানের কথাও সে বলে।
মোহা বাড়িতে ক্রমাগত পুতুলটাকে নিজের রক্ত স্যাক্রিফাইস করার সাথে তার হাত পা ঘাড় এক এক করে ভাঙতে থাকলে ঠিক একই রকমভাবে সুচেনের চোখের সামনেই আইয়ের মর্মান্তিক মৃত্যু হয়। এই ঘটনার পর সুচেন পুলিশকে স্টেটমেন্ট দিয়ে বাড়ি ফিরে পুতুলের ছবিটা ইনহ্যান্স করে অসম্পূর্ণ তালিসমানটা দেখার চেষ্টা করে। এরপর সে স্টুডিওতে ঢোকে এবং দেখে সেই মাটির পুতুলের কোলে রাখা রয়েছে আরেকটা ছোট্ট পুতুল। হঠাৎ করে এই ব্যাটারি ছাড়া সেই পুতুলটা ভয়ানক শব্দে কেঁদে উঠলে আচমকা সুচেনের পায়ে একটা পিন ফুটে যায়। সুচেন তাড়াতাড়ি করে পুতুলটা বন্ধ করতে গেলে চমকে ওঠে, কারণ পুতুলটার হাত পা ভাঙা, সাথে চোখটাও সেলাই করা, ঠিক যেন আইয়ের মতো। ঠিক তখনই মোহা দরজার ওপারে বসে পাগলের মতো ধাক্কা দিতে শুরু করে। তবে হঠাৎই মোহা থেমে যেতেই সেই অশুভ শক্তি সুচেনকেও প্রসেস করার চেষ্টা করে, কারণ ওর পা থেকে রক্ত পুতুলটার গায়ে লেগেছিল। কিন্তু পকেটে থাকা সেই তালিসমানের কারণে অশুভ শক্তিগুলো তাকে বশে করতে পারে না। আর ঠিক তখনই সুচেন লিউসিনের অতীতের কিছু ভয়ঙ্কর ফ্ল্যাশব্যাক দেখতে পায়। সে বুঝতে পারে লিউসিনের সাথে অতীতের ভয়ঙ্কর কিছু ঘটেছিল। তখনই দরজা খুলতেই মোহা হিংস্রভাবে সুচেনের হাত থেকে পুতুলটা ছিনিয়ে নেয়, কারণ প্রেতাত্মা চায়নি তার শক্তির উৎস ওই পুতুলের কোনো ক্ষতি হোক। পরদিনই সে সেই মন্দিরের মাস্টার লিয়ের কাছে ছুটে যায়। মাস্টার লি বলেন এটা নাকি সাধারণ তালিসমানের মতো নয়, এটা সিক্রেট টাওয়িস্ট ভাষা ব্যবহার করে লেখা হয়েছে, যাতে সাধারণ মানুষ এটা বুঝতে না পারে। বেশিরভাগ ক্ষেত্রে এগুলো খুবই শক্তিশালী হয়। তার উপর পুতুলটার মাথার দিকে কিছুটা অংশ ভেঙে যাওয়ায় এটাকে ডিকোড করা আরও মুশকিল। মাস্টার লি বিষয়টা ইগনোর করতে চাইলে সুচেনের করুণ অবস্থা দেখে তাকে সেই রহস্যময় ব্যক্তি সঙের কাছে যাওয়ার পরামর্শ দেন। সে পেশায় একজন পার্ট টাইম টিউটর। সে তার ছাত্রদের এই প্রাচীন প্রতীক এবং তালিসমান সম্পর্কে শিক্ষা দেয়। তালিসমান মূলত দেবতাদের কাছ থেকে শক্তি আকর্ষণ করার এক আধ্যাত্মিক মাধ্যম, যা বিভিন্ন প্রকারের হতে পারে, যেমন প্রোটেকশন, শান্তি ও অর্থনৈতিক উন্নতির জন্য। তবে কিছু কিছু ক্ষেত্রে এটাকে খারাপ কাজে বা কারোর ক্ষতি করতেও ব্যবহার করা হয়। তবে সবথেকে আলাদা হলো প্রাইমরিয়াল তালিসমান। এর কোনো নির্দিষ্ট আকার নেই, এর প্রতিটা অক্ষর আলাদা আলাদা শক্তি বহন করে। ক্লাস শেষ হলে সুচেন তার থেকে সাহায্য চাইলে সং সরাসরি অস্বীকার করে, কিন্তু যখন সে পুতুলের গায়ের সে অত্যন্ত বিরল এবং বিশেষ তালিসমান দেখে তখন সে রাজি হয়ে যায়। সং জানায় যে পৃথিবীতে এরকম লক্ষ লক্ষ মন্ত্রের কম্বিনেশন থাকতে পারে যা খুঁজে বের করা প্রায় অসম্ভব, কিন্তু মাটির পুতুলের গায়ের নির্দিষ্ট চিহ্নটি হলো একটা বাইন্ডিং তালিসমান, যার কাজ হলো অশুভ শক্তিকে একটা নির্দিষ্ট স্থানে চিরতরে বন্দী করে রাখা। অর্থাৎ লিউসিন আগে থেকেই বুঝতে পেরেছিল যে এই পুতুলটা অভিশপ্ত, আর তাই সে এই অশুভ শক্তিকে তার ভেতরে আটকে রাখার আপ্রাণ চেষ্টা করেছিল। এরকম ভয়ানক পরিস্থিতি দেখে সে সুচানের স্ত্রীর সাথে দেখা করতে তাদের বাড়িতে যায়। সকলের আড়ালে মোহা এতক্ষণ কাঁচা মাংস খাচ্ছিল, কিন্তু সং বাড়িতে আসতেই মোহার ভেতরে ওই অশুভ শক্তি মুহূর্তের মধ্যেই চিনে ফেলে যে তাকে ধ্বংস করার জন্যই সে এসেছে। সঙের হাতে পুতুলটা দেখে মোহা তার দিকে ধেয়ে আসলে হঠাৎ তার গোটা শরীর আগুনের মতো চলতে থাকে, কারণ সং বিপদের আভাস পেয়ে আগে থেকেই মন্ত্রপুত লবণ ছড়িয়ে রেখেছিল। এই সুযোগে সং মোহার শরীর থেকে অশুভ শক্তিকে বের করতে গেলে সং রীতিমতো অবাক হয়ে যায়, কারণ সে যতটা সহজ ভেবেছিল তা একদমই সহজ নয়। কোনো বিশেষ কারণে নেগেটিভ শক্তি মোহার শরীর ছাড়তেই চাইছে না। তবুও সং সাময়িকভাবে সেই অশুভ শক্তিকে পুতুলটার মধ্যে আটকে রেখে মোহার চোখ কাপড় দিয়ে বেঁধে অজ্ঞান করে পবিত্র সুতো ও তালিসমান দিয়ে তাকে বেঁধে ফেলে। সং বলে যেসব স্পিরিট রক্তের উপর ভোগ করে তারা সাধারণত বিপজ্জনক। এখানে নির্ভর করছে স্পিরিট তার ভিকটিমকে কতদিন আগে প্রজেস করেছে, কারণ প্রজেশন শুরু হওয়ার 7 দিনের মধ্যেই একমাত্র ভিকটিমকে বাঁচানো সম্ভব, এবং কালকে সকাল হয়ে গেলে হয়তো মোহাকে কোনোদিনই এই শয়তানের কাছ থেকে ফেরানো যাবে না। তাই তাদের হাতে সময় শুধু আজকের রাতটুকুই। সং আরও বুঝতে পারে যে এই অশুভ শক্তির ইচ্ছে করেই মোহাকে নিজের শিকার হিসেবে বেছে নিয়েছিল, কারণ মোহার সেই দক্ষতা ছিল যার সাহায্যে সে নিখুঁতভাবে পুতুলটাকে সারিয়ে তুলে তার গায়ের মন্ত্রটি মুছে ফেলতে পারত। কিন্তু এই ভয়ানক পুতুলটার জন্ম হলো কিভাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে তারা দুজনে লিউসিনের বোন লিউয়ের কাছে যায়। লিউ অবশ্য এই বিষয়ে বেশি কিছু জানতো না, তাই সং তার সাথে একটা বিশেষ রিচুয়াল করে, যার মাধ্যমে তারা সেই অভিশপ্ত অতীতে ফিরে যায় যখন এই সব কিছুর সূত্রপাত হয়েছিল। আর ঠিক এখানেই রিভিল হয় একটা বড় টুইস্ট। লিউসিন বরাবরই কবরের মাটি দিয়ে পুতুল বানায়।
বানাতো। সেই দিন সে মাটি আনতে গেলে হঠাৎ করেই পেটে যন্ত্রণা শুরু হয় এবং সেখানেই আমরা জানতে পারি লিউসিন গর্ভবতী ছিল। আর দুর্ভাগ্যবশত সেখানেই তার গর্ভপাত হয়। সন্তান হারানোর তীব্র যন্ত্রণায় পাগল হয়ে লিউসিন কবরস্থানের মাটির সাথে নিজের অনাগত মৃত সন্তানের ভ্রূণ মিশিয়ে সেই ভয়ঙ্কর পুতুলটা তৈরি করে। এই পুতুলটা তৈরি করার সময় একটা অদ্ভুত গান করছিল। চুলার আগুনে যখন এই অপবিত্র মিশ্রণটি পোড়ানো হয় তখন তা এক অশুভ শক্তিতে পরিণত হয় এবং এর ভেতরে একটি নয় বরং একাধিক ভয়ঙ্কর প্রেতাত্মা বাসা বাঁধে। এই পুতুলের ভেতরে থাকা শয়তান সবার আগে স্বয়ং লিউসিনকে প্রসেস করে এবং তার হাত দিয়ে গোটা পরিবারকে নির্মমভাবে শেষ করে। অর্থাৎ এতদিন সবাই ভুল জানত যে পরিবারের সবাইকে তার স্বামী মেরে ফেলেছিল, কিন্তু আদৌতে সেটা নয়, বরং প্রসেস লিউসিন নিজেই সকলকে শেষ করে দিয়েছিল। এরপর যখন লিউসিনের হুঁশ ফেরে তখন নিজের এমন অবস্থা দেখে সে নিজেই শিউরে ওঠে এবং সেই পুতুলের গায়ে বিশেষ মন্ত্র লিখে সমস্ত অশুভ আত্মাকে পুতুলের ভেতরে বন্দি করে। কিন্তু অপরাধবোধের ভার সে সহ্য করতে পারেনি। এক বুক যন্ত্রণা নিয়ে লিউসিন সেই চুল্লির ভিতরে নিজেকে আটকে নেয় এবং জ্বলন্ত আগুনে পুতুলটাকে সাথে নিয়ে সে নিজেকে শেষ করে দেয়। এরপর থেকে সবকিছুই শান্ত ছিল, কিন্তু চ্যাং সেই চুল্লির ভেতর থেকে সেই পুতুলটাকে মুক্ত করে দেয়। আর এই কারণে পুতুলটাকে তার জায়গা থেকে সরানোর পরই লিউসিনের অনুতপ্ত আত্মা বারবার পুতুলটাকে তার আগের স্থানে ফিরিয়ে দিয়ে সবাইকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছিল। এই ভয়াবহ অতীত জেনে লিউ কান্নায় ভেঙে পড়ে। সুচেন মরিয়া হয়ে প্রশ্ন করে যে এই ইভিল স্পিরিটদের কি আর কোনোভাবেই বন্দী করা যাবে না? সং গম্ভীরভাবে জানায় যে একটা উপায় আছে, কিন্তু সেটা মৃত্যুর সাথে খেলার সমান। তারা দুজনে মোহাকে এবং সে পুতুলটাকে গাড়িতে তুলে লিউসিনের অভিশপ্ত বাড়ির দিকে রওনা দেয়। রাস্তায় সং এক ভয়াবহ উপায় দিল। সে জানায় যে মোহার রক্তপান করার পরই আত্মারা এখন এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে তাদের আর ওই মাটির পুতুলের ভেতর বন্দি রাখা সম্ভব নয়। এখন তাদের বন্দি করতে হলে একটা গোটা মানব দেহের প্রয়োজন, কারণ যে কোনো স্পিরিটকে আটকে রাখার জন্য মানুষের দেহ সব থেকে পারফেক্ট ভেসেল। আর সেই জন্যই তাদের চুল্লির ভেতরে থাকা লিউসিনের মৃতদেহটাকে খুঁজে বের করতে হবে, আর সাথে পুতুলটার ভাঙা অংশ। কিন্তু সুচেন যদি বাড়ির ভেতরে ঢোকে তবে সে মুহূর্তের মধ্যে প্রজেস্ট হয়ে যাবে। তাই সং একাই বাড়ির ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ ওই বাড়ির ভেতরে এখন অসংখ্য অতৃপ্ত আত্মার বাস। সুচেন বলে গাড়িতে বসে সে মোহার ওপর নজর রাখার দায়িত্ব নেবে। সং সুচেনকে সুরক্ষিত রাখার জন্য নিজের তালিসমান তাকে দিয়ে যায়, কিন্তু সং এর কাছে আরও একটি উপায় আছে। সুচেন যেহেতু পুরো বাড়ির ম্যাপিং করেছিল তাই সেই ভাঙা টুকরোটার রেকর্ডিং ওই গেমের ডাটায় রয়ে গিয়েছে। তাই সুচেন গাড়িতে বসে ভিআর হেডসেটের মাধ্যমে পুতুলের ভাঙা অংশ খুঁজবে, আর সাথে সংকে সাহায্য করবে লিউসিনের বডি খুঁজতে। এরপর হেডসেটের মাধ্যমে সুচেন ফোনের মাধ্যমে সংকে অন্ধকারের ভিতর দিয়ে সঠিক পথ দেখিয়ে চুল্লির দিকে নিয়ে যায়। বাড়ির ভেতরে ঢুকতেই অশুভ আত্মারা তাকে বাধা দেয়, কিন্তু তার গায়ে থাকা তালিসমানের কারণে তারা তাকে প্রসেস করতে পারে না এবং শেষ পর্যন্ত সং লিউসিনের মৃতদেহটি খুঁজে পায়। এর মাঝে আরও একটি রহস্যের জট খোলে। চ্যাং এর স্ক্যানিং রিপোর্টে যে গ্লিচ রেকর্ড হয়েছিল সেটা ছিল লিউসিনের আত্মা। অবশেষে লিউসিন সুচেনকে পুতুলটার ভাঙা টুকরোটি খুঁজে পেতে সাহায্য করে এবং এই সুযোগে সুচেন ওই সময় ডায়েরিতে সম্পূর্ণ নকশাটি এঁকে ফেলে। কিন্তু ততক্ষণে মোহা জেগে ওঠে সুচেনের অজান্তে গাড়ি থেকে বেরিয়ে চলে যায় চুল্লির ঘরে, যাতে সং লিউসিনের মৃতদেহটি বের করতে না পারে। তাই মোহা সেই চুল্লির দরজাটা আটকে দেয় আর আগুন জ্বালিয়ে দেয়। সুচেন নিজের প্রাণের মায়া ত্যাগ করে সংকে বাঁচাতে ছুটে যায়, কিন্তু মোহা তাকে আহত করে দেয়। সং ভেতর থেকে চিৎকার করে সুচেনকে নির্দেশ দেয় তালিসমান ব্যবহার করতে এবং সুচেন তা করতেই মোহা ছিটকে পড়ে যায় আর সং চুল্লি থেকে মুক্তি পায়। এরপরে শুরু হয় আত্মাকে বন্দি করার বাইন্ডিং রিচুয়াল। এই অশুভ শক্তিকে মোহার শরীর থেকে বের করলেও লিউসিনের শরীরের ভেতর বন্দি করা সম্ভব হয়ে ওঠে না এবং প্রবল ক্ষমতায় খুলিটি ফেটে গেলে এসব ইভিল স্পিরিট পুনরায় মুক্ত হয়ে পড়ে। তাহলে কি সব চেষ্টা বৃথা? তখনই মোহার পেটে থাকা সন্তানকে ইভিল স্পিরিটগুলো প্রসেস করার চেষ্টা করলেই সং বুঝতে পারে এই আত্মারা বিগত 6 দিন মোহার রক্ত ভোগ করে এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে তারা মোহার সন্তানের মাধ্যমে পৃথিবীতে পুনর্জন্ম নিতে চায়।
তাই সেটা হওয়ার আগে তাদের আটকানোর একটাই উপায় আছে, যে ছোট ভ্রূণটাকে নষ্ট করা। সং সেটাকে করতে উদ্যত হলে সুচেন তাকে বাধা দেয়, কারণ সে একদিন মোহাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে বিপদ এলে শুধুমাত্র সে মোহাকে নয়, বরং দুজনকেই রক্ষা করবে। গাড়িতে আসার সময় সং তাকে বলেছিল লিউসিনের মৃতদেহ যদি ভেসেল হিসেবে কাজ না করে, তবে কোনো জীবন্ত মানুষের শরীরেও এদের বন্দী করা যেতে পারে। ফলে এখন সুচেনের সময় এসেছে একজন বাবা ও স্বামীর কর্তব্য পালনের। এই কঠিন মুহূর্তে সুচেন আত্মত্যাগের পথ বেছে নেয়। সে নিজের রক্ত ওই মাটির পুতুলের উপর ফেলে সমস্ত অশুভ শক্তিকে নিজের শরীরে ঢুকতে দেয় এবং সংকে নির্দেশ দেয় কোনো বিলম্ব না করে ওই বাইন্ডিং তালিসমান সরাসরি তার গায়ের চামড়ার উপর এঁকে দিতে, যার ফলে ওই অশুভ শক্তি চিরকালের মতো তার নিজের শরীরের ভেতর বন্দী হয়ে যায়। নিজের স্ত্রী ও সন্তানকে বাঁচাতে একজন পিতা হাসি মুখে নিজের জীবন বলিদান দেয়, কিন্তু তার এই পরিণতি মোহাকে ভেতর থেকে সম্পূর্ণভাবে ভেঙে চুরমার করে দেয়। এরই সাথে শেষ হয় এক ভয়ঙ্কর রাতের যুদ্ধ। এরপর আমাদেরকে 6 মাস পরের দৃশ্য দেখানো হয়। আমরা দেখতে পাই মোহার কোলে তাদের এক ফুটফুটে কন্যা সন্তান, যাকে মোহা আদর করে পাপা ডাকাতে শেখাচ্ছে। মৃত স্বামীর অভাব প্রতিটা মুহূর্তে তাকে কুড়ে কুড়ে খায়। হঠাৎই কলিং বেল বেজে ওঠে। একটা পার্সেল এসেছে। দেখা যায় সুচেনের বস পাঠিয়েছে। আসলে সুচেনের ফ্যামিলি বন্ডিং ভিআর গেমের স্বপ্ন পূরণ হয়েছে, তবে সেটা নিজের জন্য হবে তা কেউ ভাবেনি। এই ভার্চুয়াল দুনিয়ায় মোহার রোজ সুচেনের সাথে দেখা করে কথা বলতে পারবে। এরপর এন্ডিংয়ে রিভিল হয় আরেকটা টুইস্ট, যেখানে দেখানো হয় যে লিউসিনের বোন লিউ বিয়ান সেই অভিশপ্ত মাটির পুতুলটিকে তার কালেকশন সেটে নিজের কাছে সযত্নে রেখে দিয়েছে। তার মুখে একটি শীতল শয়তানি হাসি স্পষ্ট বুঝিয়ে দেয় এর সাহায্যে সে যে কোনো মূল্যে তার মৃত বোনকে আবার পৃথিবীতে ফিরিয়ে আনবে। আর অন্যদিকে সঙের কাছে বাইন্ডিং তালিসমান তো সম্পূর্ণ ছিলই, কিন্তু এখনও তাকে কিছু মন্ত্র খুঁজে বের করতে হবে। আর সবচেয়ে বড় রহস্য হলো সুচেন এখনও মারা যায়নি, সে কোমায় রয়েছে। আর এই দম বন্ধ করা অশুভ ইঙ্গিতের সাথে শেষ হয় আজকের এই গল্প। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অলে সেট করে রাখবেন, কারণ আমি এই চ্যানেলে আপনাদের পছন্দের মুভিগুলোর এক্সপ্লেনেশন আপলোড করতে থাকি। সাবস্ক্রাইব করা থাকলে নেক্সটে আমি যখন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা সর্বপ্রথমে পেয়ে যাবেন। তাহলে আজকের জন্য এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।